সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। সুভাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। বাংলা ভাষাকে শ্রুতিমধুর, গতিশীল, প্রাঞ্জল এবং সহজ করা খুবই দরকার। অর্থের সাথে সম্পর্কিত কতগুলো শব্দকে একত্রিত করে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি করা যায়। এই নতুন অর্থবোধক শব্দ তৈরি করার বিভিন্ন পদ্ধতি বা প্রক্রিয়া রয়েছে। আজ আমি নতুন শব্দ গঠন প্রক্রিয়ার একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। আজকের পাঠ সমাস, অধ্যায় ৩, পরিচ্ছেদ ৬। প্রথমেই আসি পাঠের উদ্দেশ্য, অর্থাৎ সমাস পাঠ করে আমরা কি শিখতে পারব, আমাদের সমাস পাঠ করে আমরা কি লাভবান হতে পারি। সমাস পাঠের মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। পদের ব্যবহার আমরা সংক্ষিপ্তভাবে করতে পারি। সমাসের যে বিভিন্ন দিক রয়েছে সেই দিক নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং সমাসের মাধ্যমে ভাষার যে শ্রুতি মধুরতা রয়েছে সেই শ্রুতি মধুরতা বৃদ্ধি করতে পারি। তাহলে আমাদের শিখন বল কি? সমাস পাঠ করে আমরা কি শিখতে পারবো? সমাস পাঠের মাধ্যমে আমরা নতুন শব্দ তৈরি করতে পারবো। সমাসের মাধ্যমে পদের ব্যবহার সংক্ষিপ্ত করতে পারবো। সমাস পাঠের মাধ্যমে আমরা ভাষার শ্রুতি মধুরতা বৃদ্ধি করতে পারবো। ভাষার শ্রুতি মধুরতা বৃদ্ধি করতে পারবো। ৪ নাম্বার, সমাস পাঠ করে সমাসের যে বিভিন্ন দিক রয়েছে সেই বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানতে পারবো। বাংলা ভাষায় বিভিন্ন শব্দ রয়েছে। গঠনের দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো মৌলিক শব্দ, আর একটা হলো সাধিত শব্দ। মৌলিক শব্দ, যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, যে শব্দগুলো অবিকৃত অবস্থায় থাকবে সেটাই হলো মৌলিক শব্দ। সাধিত শব্দ, যে সকল শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, অর্থাৎ নূতনভাবে রূপ দেয়া যায়, অর্থাৎ নূতনভাবে আমরা অর্থবোধক শব্দ তৈরি করতে পারি। যেমন সন্ধির মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে, উপসর্গের মাধ্যমে, সমাসের মাধ্যমে। আজ আমি সমাসের মাধ্যমে কিভাবে নূতন নূতন শব্দ তৈরি করতে পারি সে বিষয়ে আলোচনা করব। প্রথমেই আসি, সমাস কি? সমাস কাকে বলে? সমাস কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ বা মিলন, অর্থাৎ একাধিক পদের একত্রীকরণ। যদি সংজ্ঞায় বলি তাহলে বলতে হবে, অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা তার অধিক শব্দ বা পদ মিলে একটি নূতন শব্দ তৈরি হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতিকে সমাস বলে। যদি আমি একটু উদাহরণ দেই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যেমন মনে করো, পল মিশ্রিত অন্ন। পল হলো মাংস, মিশ্রিত মানে মাখানো, অন্ন মানে ভাত। মাংস
মিশানো ভাত, এটা হতে পারে বিরিয়ানি, হতে পারে পোলাও, হতে পারে। তাহলে পল মিশ্রিত অন্ন, এখানে আমার কয়টি পদ আছে? এখানে আমার তিনটি পদ বা তিনটি শব্দ রয়েছে। পল একটি পদ, মিশ্রিত একটি পদ, অন্ন একটি পদ। এই যে তিনটি পদ, একে একত্রিত করতে হবে, একসাথে মিলাতে হবে। একত্রিত করে একটি অর্থবোধক শব্দ তৈরি করতে হবে। শব্দটি কি হবে? শব্দটি হবে পলান্ন। পলান্ন। তাহলে অর্থের দিক থেকে মিল আছে। পল মিশ্রিত অন্ন, এই যে তিনটি শব্দ বা তিনটি পদ, একটার সাথে একটার অর্থের দিক থেকে মিল রয়েছে। তাহলে এই তিনটি পদকে একত্রিত করে আমার নূতন একটি অর্থবোধক শব্দ তৈরি করতে হবে, যেটি হয়েছে পলান্ন। এই যে নতুন শব্দ তৈরি করার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, এটাই হলো সমাস। তাহলে অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা তার অধিক শব্দ বা পদ মিলে একটি নতুন শব্দ তৈরি হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতিকে সমাস বলে। অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা তার অধিক পদ, যেমন পল মিশ্রিত অন্ন, পদ মিলিত হয় একটি নূতন অর্থবোধক শব্দ, যেমন পলান্ন, তৈরি হওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, এটাকেই আমি বলবো সমাস। সমাস সম্পর্কে জানতে হলে তার আগে আমাদের কিছু শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন সমস্যমান পদ কি, সমস্ত পদ কি, পূর্বপদ কি, পরপদ কি, ব্যাসবাক্য কি। সমস্যমান পদ, সমস্যমান পদ। উদাহরণ দেই, শিক্ষা বিষয়ক মন্ত্রী। শিক্ষা বিষয়ক মন্ত্রী, এখানে কয়টি পদ আছে? এখানে তিনটি পদ আছে। এই যে তিনটি পদ, শিক্ষা একটি পদ, এই পদটি হলো সমস্যমান পদ। এই যে বিষয়ক, এই বিষয়কই হলো সমস্যমান পদ। মন্ত্রী, এটি হলো সমস্যমান পদ। সংজ্ঞা যদি বলি, যে যে পদ মিলে সমাস হয় তাকে সমস্যমান পদ বলে। শিক্ষা বিষয়ক মন্ত্রী, এটি মিলে কি সমাস হবে? শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রী। তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী কী বলছে? সমসমান পদ, যে যে পদ মিলে সমাস হয় তাকে সমসমান পদ বলে। তাহলে যে যে পদ মিলে, যেমন শিক্ষা একটি পদ, বিষয়ক একটি পদ, মন্ত্রী একটা পদ। তাহলে যে যে পদ মিলে একটি সমাস হবে, সেই সকল পদকে বলা হয় সমসমান পদ। যেমন যিনি রাজা তিনি ঋষি, যদি আরেকটা উদাহরণ দেই, যিনি রাজা তিনি ঋষি, এখানে কয়টি পদ রয়েছে? চারটি পদ রয়েছে। তাহলে এই যে চারটি পদ, এই চারটি পদই হলো চারটি সমসমান পদ। যিনি একটি সমসমান পদ, রাজা একটি সমসমান পদ, তিনি একটি সমসমান পদ, ঋষি একটি সমসমান পদ। এটা মিলে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি হবে। যিনি রাজা তিনি ঋষি, কি হবে? রাজর্ষি। 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 এবারে আসি সমস্ত পদ। সমস্ত পদ, সমস্ত পদ কাকে বলে? সমসমান পদগুলো মিলে
নতুন যে পদ তৈরি হয় তাকে বলে সমস্ত পদ। সমসমান পদগুলো মিলে নতুন যে পদ তৈরি হয় তাকে বলে সমস্ত পদ। যেমন শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, এখানে সমস্ত পদ কোনটি হবে? সমস্ত পদ হবে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী। সমসমান পদগুলো মিলে শিক্ষা একটি সমসমান পদ, বিষয়ক একটি সমসমান পদ, মন্ত্রী একটা সমসমান পদ, এই পদগুলো মিলে যে নতুন একটি পদের সৃষ্টি হবে সেটাই হবে সমস্ত পদ। এবারে পূর্বপদ। সমস্ত পদের দুইটি অংশ আছে, একটা হলো শিক্ষা, একটি হলো মন্ত্রী। সমস্ত পদের দুইটি অংশ, একটা হলো শিক্ষা আর একটি হলো মন্ত্রী। তাহলে প্রথম যে অংশ, সেই প্রথম অংশকে বলবো পূর্বপদ, পরের যে অংশ আছে সেটাকে বলবো পরপদ। পরপদের আরেকটি নাম আছে, সেই নামটি হলো উত্তরপদ। এবারে ব্যাস বাক্য। ব্যাস বাক্য কাকে বলে? সমস্ত পদকে ভাঙলে, সমস্ত পদকে শিক্ষামন্ত্রী, এটা হলো সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায়, বাক্যটি কি? শিক্ষা বিষয়ক মন্ত্রী, এটা হলো বাক্য। যে বাক্যটি পাওয়া যায় সে বাক্যটি হলো ব্যাস বাক্য। সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় সেটা হবে ব্যাস বাক্য। সমস্ত পদকে ভাঙলে যে আলাদা আলাদাভাবে পদ পাওয়া যাবে সেটা হবে সমস্যমান পদ। সমস্যমান পদগুলো একত্রিত করে যে শব্দ গঠিত হবে, নতুন অর্থবোধক শব্দ হবে, সেটাই হলো সমস্ত পদ। সমস্ত পদ। সমস্ত পদের দুইটি অংশ আছে, প্রথম অংশকে বলে পূর্বপদ, পরের অংশকে বলে পরপদ। এবারে প্রকারভেদ। সমাসকে 6 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো দ্বন্দ্ব সমাস, কর্মসমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কাকে বলে? সাধারণত আমরা দ্বন্দ্ব শব্দ দ্বারা ঝগড়া বিবাদকে বুঝে থাকি, কিন্তু ব্যাকরণের ভাষায় দ্বন্দ্ব বিবাদ নয়। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যেমন হাট বাজার। হাট বাজার, এই যে হাটের সাথে বাজারের একটা অর্থের সম্পর্ক রয়েছে। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদ, হাট একটা সমসমান পদ, বাজার একটি সমসমান পদ, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সামঞ্জস্য রয়েছে, অর্থের সামঞ্জস্য রয়েছে, সেটাই হবে দ্বন্দ্ব সমাস। আমি কিভাবে বুঝবো যে এই শব্দটি দ্বন্দ্ব সমাস? যেমন মা বাবা। মা বাবার কি? একটি সমস্ত পদ। সমস্ত পদের দুইটি অংশ আছে, পূর্বপদ, পরপদ। মা বাবা। মা, যদি আমি পদ বিচার করি, পদের দিক থেকে মা কোন পদ? মা হলো বিশেষ্য পদ, বাবা বিশেষ্য পদ। অর্থর দিক থেকে যদি বিচার করি, অর্থ একটা সামঞ্জস্যপূর্ণ।
সামঞ্জস্যপূর্ণ। যদি বিভক্তির দিক থেকে চিন্তা করি, মা হলো শূন্য বিভক্তি, বাবা হলো শূন্য বিভক্তি। তাহলে দ্বন্দ্ব সমাস আমি কিভাবে বুঝব? দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে, পদের পূর্বপদ এবং পরপদে একই ধরনের বিভক্তি থাকবে, একই ধরনের অর্থ থাকবে এবং একই ধরনের পদ থাকবে। আবারও বলছি, সমস্ত পদে দুইটি অংশ আছে, পূর্বপদ, পরপদ। এই পূর্বপদের পদ একই রকম হতে হবে, অর্থ একই রকম হতে হবে এবং বিভক্তিও একই রকম হতে হবে। তাহলে মা বাবা এটাকে আমি দ্বন্দ্ব সমাস বলতে পারবো। যেমন ধীরে ধীরে সুস্থ। ধীরে এটি কোন পদ? বিশেষণ পদ। সুস্থ কোন পদ? বিশেষণ পদ। অর্থের দিক থেকে একই রকম এবং বিভক্তি, ধীরে হলো সপ্তমী বিভক্তি, সুস্থ হলো শূন্য বিভক্তি। তাহলে বিভক্তির দিক থেকে মিল হয়নি, তাহলে ধীরে সুস্থ এটাকে দ্বন্দ্ব সমাস বলা যাবে না। সম্বন্ধ বোঝার জন্য ব্যাসবাক্য করতে হলে পূর্বপদ এবং পরপদের মাঝখানে আমাদের ও, আর এবং ও, আর এবং ব্যবহার করতে হবে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে ও, আর এবং ব্যবহার করতে হবে। যেমন বাবা মা, বাবা ও মা, হাট বাজার, হাট ও বাজার, ওহি নকুল, ওহি ও নকুল ইত্যাদি। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারের হতে পারে, যেমন মিলনার্থক শব্দযোগে, বিপরীতার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, অঙ্গবাচক শব্দযোগে, সংখ্যাবাচক শব্দযোগে, সমার্থক শব্দযোগে, দুটি সর্বনাম শব্দযোগে, দুটি ক্রিয়া শব্দযোগে, দুটি বিশেষণ শব্দযোগে। যেমন মিলনার্থক শব্দযোগে, মিলনার্থক যেমন বাবা মা, বাবা মা, ভাই বোন, এটা মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস, বাবা মা ভাই বোন। এবার আসি বিরোধার্থক, বিরোধ মানে ভালো সম্পর্ক না, ওহি নকল, দা কুমড়া, এটা হলো বিরোধার্থক। এবারে বিপরীতার্থক, বিপরীত, যেমন আয়, ব্যয়, লাভ, লোকসান ইত্যাদি। এরপরে অঙ্গবাচক শব্দযোগে হাত পা, হাত পা, চোখ মুখ। সংখ্যাবাচক শব্দযোগে, সংখ্যাবাচক যেমন 9, 6, 7, 5। সমার্থক শব্দযোগে যেমন হাট বাজার, হাট বাজার।
দুটি সর্বনাম যোগে, যথা তথা, যা তা। দুটি ক্রিয়া যোগে, আসা যাওয়া, চলাফেরা। এরপরে দুটি বিশেষণ যোগে, ভালো মন্দ, কম বেশি। এরপরে একটি দ্বন্দ্ব সমাস আছে, অলুক দ্বন্দ্ব। এটা গুরুত্বপূর্ণ। অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না, সেটা হবে অলুক দ্বন্দ্ব। যেমন দুধে ভাতে, এই যে দুধে ভাতে, এ বিভক্তি আছে, দুধে ভাতে। যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পাবে না, সেই সমাসটি হবে দ্বন্দ্ব সমাস। যেমন হাতে কলমে, হাতে কলমে। যদি এরকম বিভক্তি দেখি তাহলে আমাদের বুঝতে হবে এটি অলুক দ্বন্দ্ব। এরপরে আছে বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস তিন বা বহু পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় সেটি হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। তাহলে এই জায়গায় কয়টি সব পদ রয়েছে? এটি হলো তিনটি পদ রয়েছে। তাহলে তিন বা বহু পদের মিলনে যে সমাস হয় তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস। যেমন হাত, পা, চোখ, মুখ। এখানে কয়টি পদ রয়েছে? এখানে চারটি পদ রয়েছে। তাহলে এটি হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। এটাই ছিল আজকের পড়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অধ্যায়টি ভালো করে পড়তে হবে। যদি ভালো করে না পড়ো তাহলে কিছুই বুঝতে পারবে না। এবার বাড়ির কাজ থাকবে। আমি যা এতক্ষণ পড়ালাম, যার উপরে পড়ালাম, দ্বন্দ্ব সমাস। বাড়ির কাজ দ্বন্দ্ব সমাস। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।